হচ্ছে আবার ওই গ্রিন টি। পেয়েছো? শুভ সকাল। কেমন আছো সবাই? সাউন্ড আছে? আপনি কি শুনতে পাচ্ছেন? ওরা মনে হয় জয়েন করে চলে গেছে। আচ্ছা, একজন। ওকে, শুনতে পাচ্ছি। মধুযুগ 3 বললো না? ওকে প্রফেসর, আমরা আজকে মঙ্গল কাব্য থেকে শুরু করব। হেডলাইন দিয়ে দেবেন মঙ্গল কাব্য। লেখো, মঙ্গল কাব্য রচনার সূত্রপাত পঞ্চদশ শতকে। মঙ্গল কাব্য রচনার সূত্রপাত কোন শতকে? পঞ্চদশ শতকে। লেখো, মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কল্যাণ। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কল্যাণ। যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় এবং সকল প্রকার অকল্যাণ দূর হয় সে কাব্যই মঙ্গল কাব্য। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কল্যাণ। যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় এবং সকল প্রকার অকল্যাণ দূর হয় সে কাব্যই মঙ্গল কাব্য। লিখেছো? পরীক্ষার প্রশ্ন হতে পারে মঙ্গল কাব্য কয় প্রকার। তোমরা কি জানো মঙ্গল কাব্য কয় প্রকার? স্যার 2 প্রকার হয়তো। কয় প্রকার?
দুই প্রকার। দেখো, মঙ্গল কাব্য দুই প্রকার। 1 নম্বর লিখবেন লৌকিক মঙ্গল কাব্য। লৌকিক মঙ্গল কাব্য। 2 নম্বর পৌরাণিক মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য দুই প্রকার। 1 নম্বর হলো লৌকিক মঙ্গল কাব্য, 2 নম্বর হলো পৌরাণিক মঙ্গল কাব্য। দাঁড়ি। তারপর লিখবেন মঙ্গল কাব্যের প্রধান ধারা। মঙ্গল কাব্যের প্রধান ধারা। মঙ্গল কাব্যের প্রধান ধারা 3টি। মঙ্গল কাব্যের প্রধান ধারা 3টি। 1, মনসা মঙ্গল। 2 নম্বর চণ্ডী মঙ্গল। 3 নম্বর অন্নদা। অন্নদা মঙ্গল। তাহলে মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কল্যাণ। যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় এবং সকল প্রকার অমঙ্গল বা অকল্যাণ দূর হয় সে কাব্যই কি মঙ্গল কাব্য। এবং আমরা জানলাম মঙ্গল কাব্য হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সরি, মঙ্গল কাব্যের প্রধান ধারা, হ্যাঁ, দুই প্রকার আগে লিখেছি, আর এখানে 3টা হলো প্রধান ধারা। মঙ্গল কাব্য দুই প্রকার, একটা হলো পৌরাণিক আর একটা হলো লৌকিক। আরেকটা মনে রাখতে হবে, একটা হলো ধারা আরেকটা হলো প্রকার। আর প্রধান ধারা হলো 3টি: মনসা, চণ্ডী, অন্নদা। অপ্রধান ধারা আরো অনেকগুলো আছে, যেমন ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, সূর্য মঙ্গল, এরকম অনেকগুলো। এরপর লিখো। এবার আমাদের প্রধান ধারাগুলো সম্পর্কে একটু জানতে হবে। হেডলাইন দিয়ে দিবে প্রথমেই, মনসা মঙ্গল। মনসা মঙ্গল লিখো। মনসা সাপের দেবী। তাহলে মনসা কিসের দেবী? সাপের দেবী। কোন কোন অর্বাচীন পুরাণে, কোন কোন অর্বাচীন পুরাণে মনসাকে শিবের মানস কন্যা বলা হয়েছে। মনসা সাপের দেবী। কোন কোন অর্বাচীন পুরাণে মনসাকে শিবের মানস কন্যা বলা হয়েছে। তাহলে আমরা জানলাম মনসা কিসের দেবী? সাপের দেবী। এবং তাকে বলা হচ্ছে শিবের মানস কন্যা। আশা করি লিখতে পেরেছো। এবার লেখো আদি কবি। আদি কবি কানা হরিদত্ত। কানা হরিদত্ত। তাহলে মনসা মঙ্গলের আদি কবিকে? কানা হরিদত্ত। মনে থাকবে? আদি কবি কানা হরিদত্ত। এরপর লিখো শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। বিজয় গুপ্ত। তাহলে মনসা মঙ্গলের আদি কবি হলো কানা হরিদত্ত। আশা করি লিখতে পেরেছো। এবং শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। শ্রেষ্ঠ কবির নাম কি? বিজয় গুপ্ত। আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। তারপর লিখো বিজয় গুপ্তের জন্মস্থান বরিশাল জেলার গৈলা গ্রামে। গৈলা গ্রামে।
এই গ্রামের প্রাচীন নাম হলো ফুল্লশ্রী। বিজয়গুপ্তের জন্মস্থান বরিশাল জেলার গৈলা গ্রামে। বরিশাল জেলার গৈলা গ্রামে। ওকে। এই গ্রামের প্রাচীন নাম হলো ফুল্লশ্রী। আশা করি লিখতে পেরেছো। এরপর লিখো, তার পৃষ্ঠপোষক। আলাউদ্দিন হোসেন শাহ। তার পৃষ্ঠপোষক আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে বিজয়গুপ্তের পৃষ্ঠপোষকের নাম কি? আলাউদ্দিন হোসেন শাহ। আশা করি লেখা শেষ। তাহলে মনসা মঙ্গলের আদি কবির নাম হলো কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। তার বাড়ি হলো বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে, মানে গৈলা গ্রাম। এই গ্রামের প্রাচীন নাম ছিল ফুল্লশ্রী। এবং তার পৃষ্ঠপোষকের নাম হলো আলাউদ্দিন হোসেন শাহ। তোমরা দেখবে বিভিন্ন পরীক্ষায় পৃষ্ঠপোষক গুলো জানতে চায়, পৃষ্ঠপোষক কে। ওকে, এরপর লিখো, তার কাব্যের নাম পদ্মপুরাণ। পদ্মপুরাণ বা পদ্মা পুরাণ। তার কাব্যের নাম পদ্মপুরাণ বা পদ্মা পুরাণ। তার বিজয়গুপ্তের জন্মস্থান হলো বরিশাল জেলার গৈলা গ্রামে এবং তার কাব্যের নাম হলো পদ্মপুরাণ বা পদ্মা পুরাণ। ওনার কাব্যের অরিজিনাল নামটা হলো পদ্মপুরাণ, কিন্তু আমাদের মুখে মুখে বা মানুষের মুখে মুখে পদ্মাপুরাণ নামে কাব্যটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইভেন বিসিএস এসেছে প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? উত্তর হয়েছে পদ্মাপুরাণ। আশা করি লিখতে পেরেছো। আমি আর তিনজন কবির তিনটা কাব্য লেখাবো। চারজন কবি আর চারজনের লেখাবো। তোমরা কি লিখতে পারতেছো? বুঝতে পারতেছো? জি স্যার। এরপর লিখেন স্যার নারায়ণ দেব। নারায়ণ দেব রচিত কাব্যের নাম লিখবেন পদ্মা পুরাণ। নারায়ণ দেব রচিত কাব্যের নাম হলো পদ্মা পুরাণ। এরপর লিখো স্যার বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাইয়ের কাব্যের নাম মনসা বিজয়। এরপর কেতকা দাস। ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষেমানন্দ রচিত কাব্য কেতকা পুরাণ। কেতকা দাস ক্ষেমানন্দ রচিত কাব্যের নাম হলো কেতকা পুরাণ। দ্বিজ বংশী দাস রচিত কাব্যের নাম হলো পদ্মা পুরাণ। দ্বিজ বংশী দাস রচিত কাব্যের নাম পদ্মা পুরাণ।
লেখা শেষ হলে জানাবে। কি হয়েছে লেখা? আপনাকে কেউ ক্লাসে নাই? স্যার লেখা হয়েছে স্যার। বাবু কোথায় আছো তোমরা? ও, দেখছেন। ওকে ওকে। এবার লিখো চরিত্র, লিখো চরিত্র। টাচ কাজ করেছে না? চরিত্র 1 নম্বর লেখো বেহুলা। বেহুলার সাথে লিখবে মধ্যযুগের সবচেয়ে পতিপ্রাণা চরিত্র। 2 নম্বর লিখবে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর সঙ্গে লিখবে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র। মধ্যযুগের সবচেয়ে কি চরিত্র? প্রতিবাদী চরিত্র। 3 নম্বর নেতায় ধূপানি। বোর্ড একটু ডিস্টার্ব করতেছে। নেতায় ধূপানি ব্র্যাকেটে লিখো স্বর্গের ধোপা। নেতায় ধূপানি হলো স্বর্গের ধোপা। 4 নম্বর নেতায় ধূপানি, এটা হলো স্বর্গের ধোপা। নেতায় ধূপানি স্বর্গের ধোপা, আশা করি লিখতে পেরেছেন। 4 নম্বরে লিখবেন সাইবেন। সাইবেন এটা হলো বেহুলার বাবা। সাইবেন বেহুলার বাবা। এরপর লিখবেন সনকা। এই সনকাটা হলো চাঁদ সওদাগরের স্ত্রী। ওকে। 6 নম্বর লিখবেন লক্ষিন্দর। লক্ষিন্দর লক্ষিন্দর লিখবেন বেহুলার স্বামী। লক্ষিন্দর হলো বেহুলার স্বামী। আশা করি লেখা শেষ। এবার হেডলাইন দিবেন চণ্ডী মঙ্গল। স্যার 1 নাম্বারটা বেহুলা মধ্যযুগের সবচেয়ে এটা একটু বুঝতে পারিনি। পতি প্রাণা, স্যার আমি লিখে দিচ্ছি। পতি মানে স্বামী, প্রাণা ভক্ত। এর মধ্যে সবচেয়ে স্বামী ভক্ত চরিত্র কে? বেহুলা।
এবার চণ্ডীমঙ্গল দেখো, দেবী চণ্ডী শিবের স্ত্রী। দেবী চণ্ডী শিবের স্ত্রী। এরপর লেখো আদি কবি মানিক দত্ত। আদি কবি হলো মানিক দত্ত। শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দ রাম। চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের আদি কবি হলো মানিক দত্ত। শ্রেষ্ঠ কবির নাম হলো কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী। এরপর লিখো তিনি। স্যার একটা কোশ্চেন। স্যার, কবি কঙ্কন আমি আলাদা শুনছি, কবি কঙ্কন কি ওনার উপাধি মানে? হুম, আসবে স্যার। কবি ওকে স্যার। কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। লেখো তিনি জমিদার রঘুনাথ রায়ের। রঘুনাথ রায়ের। তিনি জমিদার রঘুনাথ রায়ের সভা কবি ছিলেন। তিনি জমিদার রঘুনাথ রায়ের সভাকবি ছিলেন। এরপর লিখবেন রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন। কবি কঙ্কন। রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন, এটা দিয়েছেন কে? জমিদার রঘুনাথ রায়। লেখা শেষ? জি স্যার। এবার লিখেন চরিত্র। চরিত্র 1 নম্বর লিখো কালকেতু। কালকেতু লেখো কালকেতুর স্বর্গীয় নাম। কালকেতুর স্বর্গীয় নাম নীলাম্বর। কালকেতুর স্বর্গীয় নাম নীলাম্বর। এরপর লেখো নীলাম্বর হলো স্বর্গের রাজা। নীলাম্বর হলো স্বর্গের রাজা ইন্দ্রের পুত্র। কালকেতুর স্বর্গীয় নাম নীলাম্বর। নীলাম্বর হলো স্বর্গের রাজা ইন্দ্রের পুত্র। তার কালকেতুর স্বর্গীয় নাম কি? ওকে, আপনারা ক্লাসে মনোযোগী না। 2 নম্বর লেখেন ফুল্লরা। সাথে লিখবে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র, তার স্বর্গীয় নাম ছায়া। তার স্বর্গীয় নাম হলো ছায়া। 3 নম্বর মুরারি শীল। সাথে লেখো এটি মধ্যযুগের সবচেয়ে ঠক, প্রতারক বা ধূর্ত চরিত্র।
এর মধ্যে সবচেয়ে ঠগ, প্রতারক বা ধূর্ত চরিত্র? 4 ভারু দত্ত। এটি মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী? ষড়যন্ত্রকারী বা খল চরিত্র? এবার হেডলাইন দাও। অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কবির নাম লিখো। ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কবি ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর লিখো। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের কি ছিলেন? সভাকবি ছিলেন। এরপর লিখো, কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর উপাধি প্রদান করেন। কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর উপাধি প্রদান করেন। তো তার উপাধি কি? গুণাকর। দিয়েছেন কে? কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র। এর উপর লেখো আলাদা করে। তিনি মধ্যযুগের শেষ স্বীকৃত কবি। তিনি মধ্যযুগের শেষ স্বীকৃত কবি। তিনি মধ্যযুগের শেষ স্বীকৃত কবি। লিখো, মূলত তার মৃত্যুতে মধ্যযুগের অবসান ঘটে। মূলত তার মৃত্যুতে মধ্যযুগের অবসান ঘটে। মূলত তার মৃত্যুতে মধ্যযুগের অবসান ঘটে। শেষ লেখা আশা করছি। এরপর আলাদা করে লিখেন। তার মৃত্যু কত সালে জানো? লিখো, তার মৃত্যু 1760 খ্রিস্টাব্দে। জন্ম 1712 খ্রিস্টাব্দে। মৃত্যু 1760 খ্রিস্টাব্দে। জন্ম 1712 খ্রিস্টাব্দে। 1712 খ্রিস্টাব্দে। আশা করি লেখা শেষ। এবার লিখো, এরপর লিখো স্যার আলাদা করে। আহ চরিত্র। চরিত্র লেখা রাখো। লিখো, অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। 1 নম্বর লিখবে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি সাথে লিখো। তার বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বরী পাটনি, তার বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শেষ লেখা নিশ্চয়ই। ওকে, 2 নম্বর লেখো। 2 নম্বর ভবানন্দ। ভবানন্দ। 3 নম্বর লিখবে মান সিংহ। মান সিংহ। 4 নম্বর হরিহর। হরিহর। 5 নম্বর হীরা মালিনী।
হীরা মালিনী। শেষ। ওকে, এরপর লিখো ভারতচন্দ্রের কয়েকটি গুরুত্বপূর্ণ পংক্তি। ভারতচন্দ্রের কয়েকটি গুরুত্বপূর্ণ পংক্তি। আমি লিখে দিচ্ছি, একটু লিখো। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। 2, বরর পিরিতি। বালির বাঁধ। 3, নগর পুরিলে। দেবালয় কি আরায়। দেবালয় কি আরায়। 4, করহিতে বাঘের দুধ মেলে। ভারত ভারত খেত আপনার গুণে। ভারত ভারত খেত আপনার গুণে। 6, ঈশ্বরীরে পরিচয়। কহেন ঈশ্বরী। শেষ হয়েছে লেখা? জি স্যার। ওকে, এবার হেডলাইন দাও। ধর্ম মঙ্গল। ধর্ম মঙ্গল। ধর্ম মঙ্গল লিখো। আদি কবি। আদি কবি ময়ূর ভট্ট। আদি কবি ময়ূর ভট্ট। শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবি
ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী। এরপর লিখো ময়ূর ভট্ট রচিত কাব্যের নাম। হাকন্দ পুরাণ। ময়ূর ভট্ট রচিত কাব্যের নাম হাকন্দ পুরাণ। স্যার একটু লিখে দিলে ভালো হতো। এরপর ঘনরাম চক্রবর্তী রচিত কাব্যের নাম শ্রী ধর্ম মঙ্গল। ঘনরাম চক্রবর্তী রচিত কাব্যের নাম শ্রী ধর্ম মঙ্গল। শেষ। এরপর লিখো চরিত্র লিখো। চরিত্র রাজা হরিশ্চন্দ্র। চরিত্র রাজা হরিশ্চন্দ্র। আরেকটা চরিত্র লিখো লাউ সেন। রাজা হরিশ্চন্দ্র আর হলো লাউ সেন। শেষ লেখা। স্যার ধর্মমঙ্গলটা কি? এটা কি? মঙ্গল কাব্য। স্যার ওখানে তো প্রধান ধারা তিনটে বললাম না, মনুষ্য মঙ্গল, চণ্ডী মঙ্গল আর অন্নদা মঙ্গল। ধর্মমঙ্গলটা কি? অপ্রধান ধারা। ওকে। মঙ্গল কাব্য থেকে আপাতত এই তথ্যগুলো দিলাম, এগুলো পড়ে নাও, তারপরে অ্যাড করতে পারবে, অ্যাডের সুযোগ আছে। এবার আমরা পড়ব লোকসাহিত্য। আমি তোমাদেরকে তিনটা টিকা দিব হোমওয়ার্ক করার জন্য। যে টিকাগুলো কেন দিব, এগুলো তোমার রিটেনের জন্য লাগবে, এগুলো বাসায় করে নিবে একটু। পারবে করতে? চেষ্টা করবো স্যার। করে নিবে, এবং খুব দরকার, এগুলো প্রেরিত লাগবে, রিটেনও আসতে পারে। টিকাগুলো কি কি আগে হোমওয়ার্ক গুলো লিখো। টিকা হোমওয়ার্কে লিখো, প্রথমে লিখো 1 নম্বর টিকা লিখো কবি গান। কবি গান। 2 নম্বর লিখবে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য। 3 নম্বর নাথ সাহিত্য। কবি গান, পুঁথি সাহিত্য আর হলো নাথ সাহিত্য। এই তিনটাকে তোর সময় নিয়ে করো, 3 মাস সময় নিয়ে করো, সমস্যা নেই। ঠিক আছে? টিকা করতে গিয়ে যদি কোনো কনফিউশন পড়ো আমাকে জানাবে, যে স্যার এখানে এই তথ্যটা আমার কাছে কনফিউশন মনে হচ্ছে বা বিভ্রান্তিকর মনে হচ্ছে, আমাকে জানাবে। আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা কাজ করতে পারো, তোমার টিকাগুলো করে একটা ছবি উঠে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিও, আমি দেখে দিব না, তাহলেই হবে। ওকে, তাহলে কি কি টিকা করবে? কবিগান, পুঁথি সাহিত্য, নাচ সাহিত্য। কতদিনের মধ্যে? 3 মাসের মধ্যে। আচ্ছা, আমি জানি 3 মাসের মধ্যে আপনাদের অধিকাংশের হবে না, তো যে যখন সিরিয়াস হবেন তখনই করবেন টিকাগুলো, কোনো সমস্যা নেই। এবার হেডলাইন দিবেন লোক সাহিত্য। লোক সাহিত্য লিখবেন লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। লোক লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। তা লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি? ছড়া। এরপর
বিজ্ঞানসম্মতভাবে লোকসাহিত্য, বিজ্ঞানসম্মতভাবে লোকসাহিত্য কয় ভাগে বিভক্ত? লোক বিজ্ঞানসম্মতভাবে লোকসাহিত্য 7 ভাগে বিভক্ত। 7 ভাগে বিভক্ত। এরপর লিখবেন বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলো, বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলো 3 ভাগে বিভক্ত। বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলো 3 ভাগে বিভক্ত। 1, নাথ গীতিকা, নাথ গীতিকা। 2, ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা ময়মনসিংহ গীতিকা। 3, পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা। এরপর লিখো, এবার হেডলাইন হবে নাথ গীতিকা। লিখো নাথ শব্দের অর্থ প্রভু। নাথ শব্দের অর্থ প্রভু। নাথ ধর্মের আদি পুরুষ শিব। নাথ ধর্মের আদি পুরুষ শিব। সেজন্য শিবকে আদিনাথ বলা হয়। নাথ ধর্মের আদি পুরুষ শিব, সেজন্য শিবকে আদিনাথ বলা হয়। এরপর লিখেন নাথ ধর্মের প্রতিষ্ঠাতা। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মিননাথ। মিন নাথ। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মিননাথ। আশা করি লিখতে পেরেছেন। এরপর লিখো রংপুর অঞ্চলের কৃষকদের নিকট থেকে, রংপুর অঞ্চলের কৃষকদের নিকট থেকে জর্জ গ্রিয়ারসন, রংপুর অঞ্চলের কৃষকদের নিকট থেকে জর্জ গ্রিয়ারসন নাথ গীতিকা সংগ্রহ করেন। রংপুর অঞ্চলের কৃষকদের নিকট থেকে জর্জ গ্রিয়ারসন নাথ গীতিকা সংগ্রহ করেন। তার নাথ গীতিকা সংগ্রহ করেন কে? জর্জ গ্রিয়ারসন। কোথা থেকে? রংপুর অঞ্চলের কৃষকদের নিকট। এরপর দেখো আলাদা করে 1878 খ্রিস্টাব্দে জর্জ গ্রিয়ারসনের সম্পাদনায়, 1878 খ্রিস্টাব্দে জর্জ গ্রিয়ারসনের সম্পাদনায় মানিক চন্দ্র রাজার গান নামে, মানিক চন্দ্র রাজার গান নামে নাথ গীতিকা প্রকাশিত হয়। 1878 খ্রিস্টাব্দে জর্জ গ্রিয়ারসনের সম্পাদনায় মানিক চন্দ্র রাজার গান নামে নাথ গীতিকা কি হয়? প্রকাশিত হয়।
এরপর লিখেন নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তার কাব্যের নাম নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তার কাব্যের নাম গোরক্ষ বিজয়। তার কাব্যের নাম গোরক্ষ বিজয়। আশা করি লিখতে পেরেছো। তো নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ, তার কাব্যের নাম কি গোরক্ষ বিজয়। এরপর লেখো আর দু একজন কবির নাম লিখে রাখো। লেখো শ্যাম দাস রচিত কাব্যের নাম মিন চেতন। তাহলে শ্যাম দাসের কাব্যের নাম কি মিন চেতন। শ্যাম দাস রচিত কাব্যের নাম মিন চেতন। ওকে, এরপর লিখেন আলাদা করে ভীমসেন রায় রচিত কাব্যের নাম, কবির নাম হলো ভীম। ভীমসেন রায় রচিত কাব্যের নাম লিখো গোর্খ বিজয়। গোর্খ বিজয়। আমি কিন্তু তোমাদের নাথ সাহিত্য টিকা দিয়েছি, কিন্তু আমি কিন্তু টিকার অনেক কিছু লিখে দিয়েছি। এবার হেডলাইন দাও ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা। প্রথমে লিখো অঞ্চল। অঞ্চল লিখো বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ নেত্রকোনা। বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ নেত্রকোনা। এরপর লিখো সংগ্রাহক চন্দ্রকুমার দে, জসিমউদ্দিন, আশুতোষ চৌধুরী। আশুতোষ চৌধুরী। এরপর লিখবেন পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক কে বলো? কেউ জানো না? লিখো স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পৃষ্ঠপোষক স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এরপর লিখো সম্পাদক। সম্পাদক ডক্টর দীনেশ চন্দ্র সেন। সম্পাদক ডক্টর দীনেশ চন্দ্র সেন। সম্পাদক ডক্টর দীনেশ চন্দ্র সেন। আশা করি লিখতে পেরেছো। এবার লিখো প্রকাশকাল 1923। প্রকাশকাল 1923। প্রকাশকাল 1923। অনূদিত হয় 23টি ভাষায়। অনূদিত হয় 23টি ভাষায়। আশা করি লিখতে পেরেছো।
ওকে, এরপর লিখেন। অনুদিত হয়েছে 23টি ভাষায়। এবার লিখো ময়মনসিংহ গীতিকার পালা। ময়মনসিংহ গীতিকার পালা। আমি লিখে দিচ্ছি পালা এবং কবির নাম। দেওয়ানা, মদিনা। মনসুর বয়াতি। কমলা। দ্বিজ ঈশান। মৌলুয়া চন্দ্রাবতী। দস্যু কেনারামের পালা। এবার লেখা শেষ হয়েছে। জি স্যার। ওকে, লোকসাহিত্য থেকে আপাতত এই তথ্যগুলি পড়ো। এবার হেডলাইন দিবে অন্যান্য। এই তোমাদের মর্সিয়া সাহিত্য পড়িয়েছিলাম গত ক্লাসে। না স্যার। মর্সিয়া সাহিত্য বাকি আছে তাই তো? জি স্যার। মর্সিয়া সাহিত্য পড়ায়নি তাই তো? জি না স্যার, পড়ার নাই। গত ক্লাসে কি কি পড়িয়েছে একটু বলো।
স্যার জীবনী সাহিত্য, যেটার মধ্যে আর অনুবাদ সাহিত্য, আর মহাভারত, রামায়ণ, আর রোমান্টিক প্রণয়োপাখ্যান, আর সে আরাকান রাজসভায়, এগুলো। ওকে, তাহলে মর্সিয়া সাহিত্যটা পড়াবো এখন। হ্যাঁ, দেখো মর্সিয়া সাহিত্য। লেখো মর্সিয়া সাহিত্যের প্রেক্ষাপট কারবালার যুদ্ধ। মর্সিয়া সাহিত্যের প্রেক্ষাপট কারবালার যুদ্ধ। এরপর লেখো মর্সিয়া শব্দটা কোন ভাষার, এটাও পরীক্ষায় আসবে। দেখো মর্সিয়া ফার্সি শব্দ। মর্সিয়া ফার্সি শব্দ যার অর্থ শোক বা আহাজারি। মর্সিয়া ফার্সি শব্দ, এর অর্থ শোক বা আহাজারি। এর অর্থ শোক বা আহাজারি। এরপর দেখো মর্সিয়া সাহিত্যের আদি কবি। মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। তার কাব্যের নাম জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা। আশা করি লিখতে পেরেছেন। এরপর লিখো শ্রেষ্ঠ কবি মুহাম্মদ খান। শ্রেষ্ঠ কবি মুহাম্মদ খান। তার কাব্যের নাম মকতুল হোসেন। মকতুল হোসেন। এরপর লিখো দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান রচিত কাব্যের নাম। দৌলত উজির বাহরাম খান রচিত কাব্যের নাম জঙ্গনামা। জঙ্গনামা। সৈয়দ সুলতান রচিত কাব্যের নাম। সৈয়দ সুলতান রচিত কাব্যের নাম এক নবী বংশ। নবী বংশ। দুই রসুল বিজয়। রসুল বিজয়। এরপরে জৈনুদ্দিন রচিত কাব্যের নাম রসুল বিজয়। জৈনুদ্দিন রচিত কাব্যের নাম রসুল বিজয়। জৈনুদ্দিন রচিত কাব্যের নাম রসুল বিজয়। আশা করি শেষ। এবার হেডলাইন দিবে অন্যান্য। অন্যান্য লিখো পাঁচালী গানের কবি। পাঁচালী গানের কবি দাশরথী রায়। পাঁচালী গানের কবি দাস।
দাশরথী রায়, তার আরেকটা নাম হলো ডাক নাম আর কি, বা অন্য নামে পরিচিত দাশু রায়। এরপর শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। এরপর দেখো টপ্পার রাজা। বা জনক রামনিধি গুপ্ত। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলো। 1 ঘন্টা লেট? ওকে। টপ্পার রাজা বা জনক রামনিধি গুপ্ত। উনি নিধু বাবু নামে পরিচিত, নিধু বাবু। রামনিধি গুপ্ত বা নিধু বাবু। তারপরে তার বিখ্যাত রচনা, তার বিখ্যাত রচনা নানান দেশের নানান ভাষা। নানান দেশের নানান ভাষা। এরপর বিনে স্বদেশী ভাষা। বিনে স্বদেশী ভাষা। মিটে কি আশা। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা। আশা করি লিখতে পেরেছেন নাকি? এরপর লিখো কবি গানের আদি কবি। গুজলা গুই। কেউ কেউ এই জায়গায় গুজলা তো চন্দ্রবিন্দু, গুজলা গুই বা গুজলা পুট। গুজলা গুই বা গুজলা পুট। তারপর কবি গানের অন্যান্য কবি। প্রথমে লিখো অ্যান্টনি ফিরিঙ্গি। খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিল। এরপর দেখো তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র। তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র। 1 নম্বর অ্যান্টনি ফিরিঙ্গি। 2 নম্বর জাতিস্বর। তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র 1 নম্বর অ্যান্টনি ফিরিঙ্গি। 2 নম্বর জাতিস্বর। তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র 1 নম্বর অ্যান্টনি ফিরিঙ্গি, 2 নম্বর হলো জাতিস্বর। আশা করি লিখতে পেরেছেন। এবার আহ কবিদের নাম লিখতে থাকো নাম্বার করে করে। 2 নম্বরে লিখো
হরু ঠাকুর। 3 নম্বর লিখবে রাসু। ভোলা ময়রা। যজ্ঞেশ্বরী। কবিকার নারী কবির নাম হলো যজ্ঞেশ্বরী। একটা লিখো নৃসিংহ। এবার লেখো পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। তার কাব্যের নাম, তার কাব্যের নাম এক নম্বর লেখো ইউসুফ জুলেখা। 2 জঙ্গনামা। 3 সত্যপীরের পুঁথি। সত্যপীরের পুঁথি। 4 আমির হামজা। আমির হামজা ব্র্যাকেটে লিখো প্রথম অংশ। প্রথম অংশ। এরপর আলাদা করে লিখো ফকির গরিবুল্লাহর অনুসারী পুঁথি সাহিত্যের অন্যতম কবি। ফকির গরিবুল্লাহর অনুসারী পুঁথি সাহিত্যের অন্যতম কবি সৈয়দ হামজা। ফকির গরিবুল্লাহর অনুসারী পুঁথি সাহিত্যের অন্যতম কবি সৈয়দ হামজা। তার কাব্যের নাম 1 আমির হামজা ব্র্যাকেটে লিখবে শেষ অংশ। 2 মধুমালতী। 3 হাতেম তাই। হাতেম তাই। শেষ। এবার আপনারা পড়ে দেখেন কারো কোথাও কোন প্রশ্ন আছে কিনা। মানে মধ্যযুগ থেকে যা পড়া উচিত প্রাচীন মধ্যযুগের 90 থেকে 95% তোমাদের খাতায় লেখা আছে, এগুলো বারবার পড়বা, তারপর বই পড়বা। এবার দেখো পুরো লেকচার থেকে কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা একটু রিডিং পড়তে থাকো, রিডিং পড়ে প্রশ্ন থাকলে আমাকে জানাও, আমি আছি।